সুপ্রিয় নবম দশম শ্রেণী তথা এসএসসির পরীক্ষার্থীবৃন্দু, স্বাগতম তোমাদেরকে আরো একটি টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালটিতে আমরা তোমাদের ফিজিক্স বইয়ের প্রথম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব, যেটি চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছিল। তো চলো সবার প্রথমে প্রশ্নটির উদ্দীপকটিকে আমরা পড়ে ফেলি। তো কি লেখা আছে দেখি আমরা। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তো এখানে এই ইনফরমেশনটা বলে দিয়েছে। যদি কখনো এই ইনফরমেশনটাকে বলে না দেয়, তাহলেও কিন্তু তোমাদেরকে ধরে নিতে হবে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে কত, 1 মিলিমিটার। এবং ভার্নিয়ার ধ্রুবক এখানে দেওয়া আছে 0.05 সেন্টিমিটার। দেখো এখানে ক্ষুদ্রতম এক ঘরের মান মিলিমিটারে দেওয়া আছে, কিন্তু ভার্নিয়ার ধ্রুবকের মানটা আমাদের সেন্টিমিটারে দিয়েছে। তাহলে হয় আমাদেরকে এই মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, আর নতুবা এই সেন্টিমিটারকে আমাদেরকে মিলিমিটারে কনভার্ট করতে হবে। তারপরে কি বলছে দেখো, সমান পুরুত্বের ঘনক আকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের ও ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে L1 এবং L2। তো একটা চিত্রের সাহায্যে তোমাদের যদি এই ঘনক আকৃতির বস্তুটা আমি এঁকে দেখাই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো সহজ হবে। তো এই জন্য আমি ঘনক আকৃতি, তোমরা জানো যে ঘনক আকৃতি হলে প্রত্যেকটা দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা যে ঘনবস্তুর থাকে সেটা কি হবে, সমান হবে। তাহলে আমি একটু সমান অঙ্কন করার চেষ্টা করলাম। একটু ছোট বড় হতে পারে, সেটা কোনো বিষয় না, তোমরা একটু ব্যাপারটাকে ধরে নেওয়ার চেষ্টা করবা। তাহলে আমি এখানে এটা ঘনক আকৃতির অঙ্কন করার চেষ্টা করছি, একটা বাক্স। এই বাক্সটির বাইরের একটা দৈর্ঘ্য রয়েছে। তো এটা যেহেতু একটি বাক্স, তাই এর ভিতরের দিকে এরকম ভাবে একটা পুরুত্বর জন্য এরকম করে আমি আরো একটা রেখা দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে বোঝার খাতিরে। তার মানে এটা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে এই যে এখানে এটা রয়েছে, এগুলোকে পুরুত্ব মিন করতেছে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো সব দিকেই রয়েছে, আমি এমনি একটু দেওয়ার চেষ্টা করলাম। এটা হচ্ছে তোমার পুরুত্ব। তাহলে দেখো, এটা যদি বাক্স হয়, এই বাক্সটার তাহলে এখানে দৈর্ঘ্য যত, প্রস্থ তত, উচ্চতা তত। কিন্তু একটা বাইরের হিসাব আছে আর একটা হচ্ছে ভিতরের হিসাব। তো বাইরের হিসাবটা যেটা L1, সেটা হচ্ছে এই যে নীল যেটা দিয়েছি আমি, সেটাকে L1 বোঝানোর চেষ্টা করি। আর ভিতরের দিকে যেহেতু একটা মাপ রয়েছে, যেহেতু এটা একটা বাক্স, যেহেতু এই কাঠ দিয়ে যদি তৈরি হয়ে থাকে, তাহলে তার একটা পুরুত্ব থাকবে, যার কারণে ভিতরের দিকে তার একটা আলাদা দৈর্ঘ্য থাকবে। সেই আলাদা দৈর্ঘ্যটাকে আমি ভিতরের হলুদ যেহেতু দিয়েছি, তাহলে এই ভিতরের দৈর্ঘ্যটাকে আমি L2 বোঝানোর চেষ্টা করি। এটা L2 মানে কি, এটা এই যে এটার মান L2, তার মানে এটারও মান কিন্তু L2। যদিও এটা আমি বোঝানোর জন্য একটু হয়তো বা এটা ছোট হয়েছে, এটাও L2 এবং এটাও L2। এবং খারাপভাবে যেটা থাকবে উচ্চতা, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি L2ই হবে। তো এরপরে কি বলছে দেখো, স্লাইড ক্যালিপার্স দিয়ে, তোমরা জানো যে স্লাইড ক্যালিপার্স হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একটি যন্ত্র বা স্কেল। তো এই স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 ও L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্টগুলো পেয়েছে 80 মিলিমিটার এবং 60 মিলিমিটার। 80 মিলিমিটার পেয়েছে কোনটা, এই যে L1টা। এই L1টা পেয়েছে 80 মিলিমিটার, আর L2টা পেয়েছে কত, 60 মিলিমিটার। ভার্নিয়ার সমাপতন, এই বাইরেরটা মাপতে গিয়ে ভার্নিয়ার সমাপতন পেয়েছে কত, বাইরেরটা মাপতে গিয়ে পেয়েছে 9 এবং ভিতরেরটা মাপতে গিয়ে পেয়েছে কত, 6। তো এখন আমাদেরকে কি করতে হবে, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে এখন চলো সবার প্রথমে গ নম্বর প্রশ্নটা আমরা পড়ে ফেলি। গ নম্বর প্রশ্নতে কি লেখা আছে দেখো, স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ। একটা যে আমরা স্লাইড ক্যালিপার্স যে আমাদের পরিমাপক যন্ত্র রয়েছে, তো সেখানে ভার্নিয়ার স্কেল রয়েছে এবং মূল স্কেল রয়েছে, তোমরা এটা জানো। তো বলতে চাচ্ছে তারা যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, এই জিনিসটা তোমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যদি এটা সমাধান করতে চাই, তাহলে আমি সবার প্রথমে গ নম্বর লিখে নিই। গ নম্বর লিখে নিয়ে আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত, সেই জিনিসটা আমরা এখানে লিখে নিতে পারি। প্রধান স্কেলের এই কথাটা দেওয়া আছে, দিয়ে লিখে নিবা, তোমরা এখানে দেওয়া আছে লিখবা। প্রধান স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত, ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এটা ক্ষুদ্রতম এক ঘরের মান বা ক্ষুদ্রতম ঘরের মান, শুধুমাত্র যেটাই লিখি না কেন, ঘরের মান কত, মান বা দৈর্ঘ্য, আমি দৈর্ঘ্যই লিখতেছি। ঘরের দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে, দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিলিমিটার। এটা আমরা এখানে লিখে রাখলাম 1 মিলিমিটার। আর এখানে কি দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক, এবং ভার্নিয়ার ধ্রুবক কত দেওয়া আছে, ভার্নিয়ার ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে কত, 0.005 সেন্টিমিটার।
তোমরা এটাকে কি করবা, যেহেতু আমাদের দৈর্ঘ্যগুলো সবগুলো হিসাবগুলো দেওয়া আছে পার্টগুলো মিলিমিটারে, তাহলে এই ভার্নিয়ার ধ্রুবকের যে মানটা সেন্টিমিটারে দেওয়া আছে এটা মিলিমিটারে প্রকাশ করব। তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার গেলে আমাদেরকে 10 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। 0.005 এখানে আমি 10 দ্বারা গুণ দিলাম। 10 দ্বারা গুণ দিলে কত হবে, 0.05 এত মিলিমিটার হবে। এটা আমরা বের করে রাখলাম। তো এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে স্লাইড ক্যালিপাসটি রয়েছে সেই স্লাইড ক্যালিপাসটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের বা প্রধান স্কেলের কত ভাগের সমান সেটা। তো এটাকে আমরা নির্ণয় করতে পারবো কিভাবে, এই যে ভার্নিয়ার ধ্রুবকের এই জিনিসটা দিয়ে। তো আমি সেটা করার জন্য লিখি প্রথমে, আমরা জানি ভার্নিয়ার ধ্রুবকের একটা রিলেশন আমরা জানি এরকম, যে ভার্নিয়ার ধ্রুবক সমান সমান, উপরে আমরা জানি মূল স্কেলের বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য আর নিচে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখানে লিখবো আমরা কি, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখন আমাদের এই সম্পর্কের মধ্যে ভার্নিয়ার ধ্রুবক আমাদের কিন্তু এখানে দেওয়া আছে এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য উপরে কিন্তু আমাদের দেওয়া আছে। কাজেই আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত এটা আমাদের দেওয়া নাই, বা এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি যে এটার নিচে কিন্তু একটা কি রয়েছে, এখানে 1 রয়েছে। তাহলে আমরা কিন্তু এইদিকে এবং এইদিকে বজ্র গুণন করতে পারি। তোমাদেরকে আরো একটি কথা মনে রাখতে হবে, যেদিকে বজ্র গুণন হবে যেদিকে সেদিকে আমরা কিন্তু বিনিময় করতে পারি। তার মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এই কথাটা আমরা এই ভার্নিয়ার ধ্রুবকের কাছে নিয়ে যেতে পারি, আর এই ভার্নিয়ার ধ্রুবকের এই কথাটা আমরা কি করতে পারি, এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের ঠিক এই নিচে দিতে পারি। অর্থাৎ যেখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কথাটা আছে সেখানে আমরা দিতে পারি। তার মানে আমরা এরকম করে লিখতে পারি, অর্থাৎ দিয়ে বা অতএব দিয়ে, যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের এই ভাগ সংখ্যা লিখে আমি কি করতে পারি, উপরে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের মানটা কিন্তু এখানে দেওয়া আছে। আমি এটা চাইলে এখানে 1 আমি মিলিমিটার উপরে বসাই দিতে পারি, কারণ তাতে আমার কি হবে, বেশি লিখতে হবে না। আর এই ভার্নিয়ার ধ্রুবক কথাটা আমি নিচে নিয়ে গেলাম। এই জিনিসটা তোমাদের ম্যাথমেটিক্যালি কিন্তু জানতে হবে, যে বজ্রগুণন যে লাইনে করা যায় সেই লাইনে আমরা কি করতে পারি, বিনিময় করতে পারি। তার মানে একটার জায়গায় অন্যটা এবং অন্যটার জায়গায় আরেকটা বসাতে পারি। ধ্রুবক, আমি এখানে ধ্রুবক দিলাম। আর এখন তাহলে তোমরা মান বসে দাও। এটা 1 মিলিমিটার ছিল, এখানে 1 মিলিমিটার দিলাম। আর ভার্নিয়ার ধ্রুবক, এখানে ভার্নিয়ার ধ্রুবকের মান রয়েছে কত, 0.05 এখানে মিলিমিটার। তাহলে উপরেরটাও মিলিমিটার, নিচেরটাও মিলিমিটার। তাহলে মিলিমিটার আর মিলিমিটার কেটে যাবে। তাহলে 1 কে যদি আমরা 0.5 দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাই 20। তার মানে আমরা বুঝে গেলাম যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, 20। কিন্তু ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে আরো একটি বিষয় আমরা জানি, যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্যটাই হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ আমি যদি ব্যাপারটা তোমাদেরকে লিখে দেখাই তাহলে এরকম হতে পারে, যে আবার ভার্নিয়ার ধ্রুবক সমান সমান ভার্নিয়ার ধ্রুবক সমান সমান প্রধান স্কেলের, আমরা লিখতে পারি এইভাবে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, ক্ষুদ্রতম এক ঘরের মান বা এক ভাগের মান, ক্ষুদ্রতম এক ঘরের মান, আমি এটাই লিখলাম, এক ঘরের মান, বিয়োগ দিব ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, ক্ষুদ্রতম এক ঘরের মান, এর যে পার্থক্য বা বিয়োগফল, সেই বিয়োগফলটাই হচ্ছে কিন্তু ভার্নিয়ার ধ্রুবক। এটা মান আমি লিখে দিই, মান। তাহলে এখানে ভার্নিয়ার ধ্রুবকের মান আমার কিন্তু জানা আছে। তাহলে আমি এখানে যদি ভার্নিয়ার ধ্রুবকের মানটা বসাই দিই, যে ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে কত, 0.05। এই যে এখানে মিলিমিটার ছিল, আমি এখানে মিলিমিটার দিলাম। আর এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান দেওয়া আছে কত, 1 মিলিমিটার। তাহলে এখানে আমি 1 মিলিমিটার দিলাম।
তারপর বিয়োগ ছিল, এই বিয়োগ থাকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। তাহলে লিখি এখানে ভার্নিয়ার ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এখন তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, দেখো এখানে যেহেতু বিয়োগ চিহ্ন রয়েছে, তাহলে এটা সমীকরণের ডান পাশে রয়েছে। তাহলে এই সমীকরণের ডান পাশে যেটা বিয়োগ চিহ্ন রয়েছে এবং এটা যেহেতু আমাদেরকে বের করতে হবে, এটা সমীকরণের আমি কোন পাশে নিয়ে আসতে পারি, বাম পাশে নিয়ে আসতে পারি। তাহলে আমি এখানে বাম পাশে নিয়ে আসলাম, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত সেটা আমি একটু বের করে নিতে পারি। ক্ষুদ্রতম এক ঘরের মান কত সেটা, তাহলে এখানে এটাকে, এই অংশটুকুকে আমি বামের দিকে নিয়ে গেলাম। তাহলে এখানে ডানে কে থাকলো 1 মিলিমিটার, আর এটা ছিল এইখানে বাম পাশে, এটাকে আমি ডান পাশে ঠেলে দেব। তাহলে এখানে প্লাস ছিল, এদিকে যায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 0.05 এখানে কি হবে, মিলিমিটার হবে। এটা কিন্তু 5। তাহলে আমরা কি পাচ্ছি, যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান পাচ্ছি, এই 1 থেকে 0.05 বাদ দিতে হবে। তাহলে 1 থেকে 0.05 বাদ দিলে আমরা পাই 0.95 এই মিলিমিটার। তাহলে দেখো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান পাইলাম কত, 0.95 মিলিমিটার। কিন্তু আমরা একটু আগে কিন্তু ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পেয়েছি কত, 20 ঘর পেয়েছি। এখানে এটা 20 ঘর বা 20 ভাগ। তাহলে যেহেতু এক ঘরের মান হচ্ছে তো 0.9 মিলিমিটার, তাহলে এখানে যেহেতু ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 ঘর পেয়েছি, তাহলে 20 ঘরের মান কত, অ্যাকচুয়ালি এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমি এটা একটু উঠাই দিচ্ছি। তাহলে আমি আবারও বলি, যেহেতু এখানে এক ঘরের মান কত, 0.95, তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যেহেতু 20 ঘর পেয়েছি, তাহলে এই 20 ঘরের মান আমি অ্যাকচুয়ালি দেখতে চাই কত হবে। তাহলে আমরা এখানে লিখতেই পারি, অতএব ভার্নিয়ার স্কেলের 20 ঘরের মান কত, 20 ঘরের মান। তাহলে 20 ঘরের মান এখানে আমরা খুব সহজেই জানি যে এক ঘরের মান যেহেতু 0.95, এই যে এক ঘরের মান যেহেতু 0.95, তাহলে 20 ঘরের মান কি হবে, এই 0.95 এর সাথে 0.95 এর সাথে আমাকে কি করতে হবে, 20 গুণন দিতে হবে। যদি আমি এটার সাথে এটা গুণ দিই, তাহলে আমরা কত পাবো, 19 মিলিমিটার পাবো, 19 মিলিমিটার। তাহলে এখন তোমরা খেয়াল করে দেখো, এই 19 মিলিমিটারকে আমরা চাইলে এরকম করে লিখতে পারি যে 1 মিলিমিটার গুণন আমরা 19 লিখতে পারি, কারণ এই 1 আর 19 যদি গুণ করো তাহলে 19 মিলিমিটারই হবে। আর তোমরা একটু খেয়াল করো, এই 1 মিলিমিটার যে রয়েছে, এই 1 মিলিমিটার কিন্তু আমরা লিখতে পারি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। তাহলে আমরা এখানে লিখি, এই 1 মিলিমিটার সমান সমান কি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বা এক ঘরের দৈর্ঘ্য। আমি এক ঘরের মানই লিখলাম, এক ঘরের মান। তাহলে 1 মিলিমিটারের জন্য আমি এত বড় কথা লিখলাম, তারপরে গুণন চিহ্ন আছে, এখানে গুণন দিলাম, আর এই পাশে কত আছে, 19 আছে, আমি 19 দিয়ে দিলাম। তাহলে এখন দেখো, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের সাথে যদি 19 গুণন থাকে, তাহলে এই 19টা 1 এর সাথে গুণ হয়, তাহলে কি হবে, 19 ঘরের মান। তাহলে আমরা এটা লিখতে পারি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম, এই 19 যদি 1 এর সাথে গুণ হয়, তাহলে কি লিখতে পারবো, 19 ঘরের মান। তাহলে এখন এই দুটি লাইনের সংমিশ্রণে যদি আমরা একটা লাইন লেখার চেষ্টা করি, নতুবা এই লাইনটিকে আমি যদি এই দাগ বরাবর, এখানে এই দাগ বরাবর লিখি, তাহলে কি সম্পর্কটা পাই, তাহলে সেটা আমরা একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে কি, ভার্নিয়ার স্কেলের 20 ঘরের মান, তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 19 ঘরের মান। এই ক্ষুদ্রতম কথাটা যদি তোমরা লিখো তবু হবে, না লিখো তবুও হবে। তাহলে আমরা দেখো খুব সহজে ওদের যে চাওয়াটা ছিল সেই চাওয়াটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওদের চাওয়াটা ছিল এরকম, যে ভার্নিয়ার স্কেলের কত ঘর বা কত ভাগ প্রধান স্কেলের কত ঘর বা কত ভাগের সমান। যদি ওরা ভাগের কথা বলে, তাহলে তোমরা এখানে ভাগ লিখবা, আর যদি ওরা ঘরের কথা বলে, তাহলে তোমরা এখানে ঘর লিখবা।
তাহলে এখানে আমি ঘর লিখেছি, তোমরা একটু দেখে নিতে পারো ওদের প্রশ্নটাতে কি ছিল। লেখা ছিল যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। তাহলে যেহেতু এখানে ভাগ ছিল, তাহলে তোমরা জাস্ট এই জায়গায় সর্বশেষে এইভাবে অর্থাৎ দিয়ে আরো একটা লাইন লিখবা তোমরা, অর্থাৎ এই ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের এই যে 20 ভাগের মান, মানে 20 ঘর মানে 20 ভাগ, 20 ভাগের মান প্রধান স্কেলের, এখানে প্রধান তখন আর সমান সমান দেওয়ার চেষ্টা করবা না, প্রধান স্কেলের 19 ভাগের মান। তাহলে 19 ঘর আছে যেহেতু, তাহলে 19 ঘরটাকে আমি ভাগ লিখলাম, 19 ভাগের সমান। জাস্ট এতটুকু। আশা করি তোমরা এই গ নম্বর প্রশ্নটির সমাধানটুকু বুঝতে পেরেছো। তো এরপরে আসি আমরা ঘনবারে। ঘনবারে কি বলছে দেখো, 1 ঘন সেন্টিমিটার লোহার ভর কত 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা। এই যে বাক্সটা রয়েছে, এই যে লোহার ভর, আমি যেটাকে এই যে হলুদ দাগগুলো দেওয়ার এখানে চেষ্টা করেছি, এই যে হলুদ দাগ বরাবর যে লোহাটা রয়েছে, এই যে লোহাটা রয়েছে, এই লোহার ভরটুকু আসলে 2 কেজি হবে কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আসলে তোমাদের সাধারণ গণিতে যে পরিমিতি নামে একটা অধ্যায় রয়েছে, সেই পরিমিতি অধ্যায়টা তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো, তাহলে এই প্রশ্নটির উত্তরটা দেওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। সেই পরিমিতির বিষয়টা একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এরকম। এই যে এখানে বাক্সটির বাইরের যে একটা মাপ রয়েছে, এই বাইরের মাপ দিয়ে এই বাক্সটির পুরো আয়তন বের করতে হবে, এবং যেহেতু পুরুত্ব আছে, এই পুরুত্ব বাদ দিয়ে তাহলে ভিতরে যে একটা তার পরিমাপ রয়েছে, এই পরিমাপ দিয়ে অর্থাৎ L2 দিয়ে এই বাক্সটির ভিতরের একটা আয়তন বের করতে হবে। তাহলে পুরো আয়তন থেকে যদি আমরা ভিতরের আয়তনটাকে বাদ দিই, তাহলে আমরা লোহার আয়তনটুকু পাবো। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের মূল টার্গেট হচ্ছে লোহার আয়তন বের করা। আর লোহার আয়তন বের করার জন্য তোমাকে কি করতে হবে, বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটুকু বাদ দিতে হবে। তাহলে আমাদের যদি এই লোহার আয়তনটা বের হয়ে যায়, তখন আমরা বলতে পারবো 1 ঘন সেন্টিমিটার লোহার ভর এত হলে তাহলে এখানে লোহার আয়তনটা কত, তত ঘন সেন্টিমিটারের জন্য তখন ভর কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা আসলে গাণিতিকভাবে ব্যাপারগুলোকে লিখে লিখে প্রকাশ করি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এই L1 এবং L2 কত অ্যাকচুয়ালি এটা আমাদেরকে বের করতে হবে। তো চলো সবার প্রথমে আমরা এই L1 এবং L2 বের করে ফেলি। তার জন্য আমরা ঘনমানটা আগে লিখে নিই। তাহলে ঘনমানটা আমরা এখানে লিখতে পারি ঘনকের বাইরের দৈর্ঘ্য, বাইরের দৈর্ঘ্য এটা আমরা আগে নির্ণয় করে ফেলি। বাইরের দৈর্ঘ্যটা L1, আর L1 আমরা নির্ণয় করতে পারি কিভাবে, প্রধান স্কেল পার্ট আমরা এখানে লিখি প্রধান স্কেল পার্ট যোগ ভার্নিয়ার সমাপতন, আর ভার্নিয়ার সমাপতন। তাহলে ভার্নিয়ার সমাপতন আমি এগুলো যেমন এখানে L1 দিয়েছি, এই প্রধান স্কেল পার্টকে আমি একটা সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করেও কিন্তু ব্যাপারগুলো লিখতে পারতাম, কিন্তু তা না লিখে আমি তোমাদের ব্যাপারটা পুরোটাই লিখে দিচ্ছি। এই পুরোটাই লিখলে কিন্তু কোনো সমস্যা হবে না। ভার্নিয়ার সমাপতন, আমি ভার্নিয়ার সমাপতন লিখলাম। আর তোমরা জানো এই জায়গায় কি রয়েছে, ভার্নিয়ার ধ্রুবক রয়েছে, ভার্নিয়ার ধ্রুবক। আমি এই ধ্রুবক কথাটা প্রয়োজনে নিচে লিখতেছি, যেহেতু ডানে আমার অন্য কিছু লেখা আছে তার জন্য। তাহলে এখন আমরা কি করব, এই মানগুলো জাস্ট বসিয়ে দেবো। প্রধান স্কেল পার্ট এখানে কত রয়েছে সেটা ওরাই বলছিল, যে প্রধান স্কেল পার্ট কত, এই যে প্রধান স্কেল পার্ট এটা হচ্ছে 80। তাহলে এখানে 80 মিলিমিটার দিলাম, 80 মিলিমিটার যোগ দিয়ে দেবো। ভার্নিয়ার সমাপতন বলেছে, সেক্ষেত্রে 9, আমরা 9 দিলাম। আর ভার্নিয়ার ধ্রুবক আমরা একটু আগে লিখেছিলাম বা এখানেও উল্লেখ করা রয়েছে, তাহলে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.05। এটা কেন মিলিমিটার, এটা কেন এখানে ডাবল জিরো ছিল কিন্তু আমি একটা জিরো লিখলাম, কারণ গ নাম্বারে আমি এটা মিলিমিটারে প্রকাশ করেছিলাম, যার কারণে আমি এই মিলিমিটার দিলাম। তোমরা যদি এইভাবে দুই জায়গায় মিলিমিটার না লিখে একবারে মিলিমিটার লিখতে চাও তবুও কিন্তু হবে, তবে এখানে এইভাবে মিলিমিটার লিখলে তোমাকে এটা একটু ব্র্যাকেট ব্যবহার করা লাগবে। তাহলে আমি 80 মিলিমিটার দিয়ে দিলাম, আর এই দুইটা আমরা গুণ করব। এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে এখানে যোগ চিহ্ন দিয়ে দেবো, আর এই দুইটা গুণ করলে আমাদের 0.45 মিলিমিটার হবে। তো এই দুটো যোগ করে দিলে আমাদের কত পাওয়া যাবে, 80.45 এত মিলিমিটার। তাহলে আমি কিন্তু বাইরের কি পাইলাম, দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে বাইরের দৈর্ঘ্য যেহেতু পেয়ে গেছি, তাহলে বাক্সটির বাইরের আয়তন কিন্তু আমি পেয়ে যাব, বাক্সটি বা ঘনকটির। তবে এখানে তোমাদের বাক্স লেখাই ভালো হবে, তার কারণে তোমরা প্রয়োজনে এটা লিখবা বাক্সের।
এটা বাক্সে লিখবা, এই ঘনক কথাটা লিখবা না। তবে একটা জিনিস তোমাদেরকে খুব সুচারু দৃষ্টিতে মনে রাখতে হবে, যেহেতু আমরা এই দৈর্ঘ্যের সাহায্যে আয়তন বের করতে চাই, তাহলে সেই আয়তনটা কিন্তু এই যে ঘন সেন্টিমিটার এখানে উল্লেখ করা রয়েছে, যার কারণে ঘন সেন্টিমিটারে বের করতে হবে। আর ঘন সেন্টিমিটারে বের করতে গেলে এখানে যে মিলিমিটার দেওয়া আছে, এই মিলিমিটারটাকে আমাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে মিলিমিটার থেকে যদি আমি সেন্টিমিটারে যাই, তাহলে এটাকে আমাদেরকে 10 দ্বারা ভাগ দিতে হবে। আর এটাকে যদি আমি 10 দ্বারা ভাগ দিই, তাহলে এর ভ্যালু দাঁড়াবে কত? 8.045, তখন এত সেন্টিমিটার হবে। মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেলে 10 দ্বারা ভাগ দিতে হবে। জাস্ট এই ব্যাপারটা একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু তোমরা একটু বিপদে পড়ে যেতে পারো। তাহলে যেহেতু আমার এখন বাইরের দৈর্ঘ্যটা পাওয়া গেছে, তাহলে আমরা এখন বাক্সটির আয়তন বের করে নিতে পারি। তাহলে বাক্সের বাইরের আয়তন, বাক্সের বাইরের আয়তন আমরা এটা বের করে নেব। বাইরের আয়তন, বাক্সের বাইরের আয়তন তাহলে কত হবে? এখানে 8.045 এর কি দিতে হবে? কিউব দিতে হবে। কেন আমি কিউব দিয়েছি? এর কারণটা হচ্ছে, যেহেতু ঘনক আকৃতির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সেই বাক্সটির যদি আমি আয়তন নির্ণয় করতে চাই, তাহলে সেই বাহুর কি করতে হবে? ঘন করে দিতে হবে। তাহলে এখানে ঘন করে দিলাম, কিন্তু যেহেতু এটা একক ছিল আমাদের সেন্টিমিটার, তার জন্য আমাদেরকে এটা ঘন সেন্টিমিটারে লিখতে হবে। তাহলে এটা 8.045 তোমাদেরকে ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে হবে। আর এটা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করলে আমরা পাই 520.688, এখানে 6। আমি পুরো সংখ্যাগুলো লিখলাম না, জাস্ট দুটা লিখলেই হতো, কিন্তু আমি 4টা নিয়ে ফেলেছি, তাতে কোনো সমস্যা নাই। এত ঘন সেন্টিমিটার। তাহলে এখন আমরা কিন্তু বাইরের আয়তন পাইলাম, আমাদের এখন টার্গেট হচ্ছে ভিতরের আয়তন বের করা। তাহলে ভিতরের আয়তন বের করতে গেলে তো আমার L2 লাগবে, আর L2 আমরা জাস্ট একটু আগে L1 যেভাবে বের করেছিলাম, ঠিক সেইভাবে আমরা কিন্তু এখন L2 বের করব। তার জন্য এখন লিখব এখন এবং বাক্সের ভিতরের দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্য, এবং এটাকে তারা L2 দ্বারা ডিফাইন করতে বলছে, আমরা L2 দিলাম। তাহলে প্রধান স্কেল পার্ট, আমরা সেই কথাটা আবারও লিখি। প্রধান স্কেল পার্ট যেহেতু উপরে লিখেছিলাম, যার কারণে প্রধান স্কেল পার্ট যোগ ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন এবং গুণন হচ্ছে কি? ভার্নিয়ার ধ্রুবক। তোমরা যদি কোনো লেটার দ্বারা এই ব্যাপারগুলোকে প্রকাশ করে থাকো, তবু কিন্তু হবে, যেটা আমি এর আগে বলেছিলাম, ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই। প্রধান স্কেল পার্ট এখানে কত বলেছে? 60 মিলিমিটার। 60 মিলিমিটার। আমি একবারই এখানে যেমন মিলিমিটার আলাদা করে দিয়েছিলাম, আমি এবার দ্বিবার চাচ্ছি না, আমি একবারই দেবো। তোমরা প্রয়োজনে উপরেরটাও ঠিক এটা যেভাবে করতেছি সেভাবে দেওয়ার চেষ্টা করবা। তো এখন আমি প্রধান স্কেল পার্ট দিলাম। তাহলে এখানে ভার্নিয়ার সমপাতন কত রয়েছে? এটাতে 6 দিতে বলছে, আমি 6 দিলাম। তারপরে এখানে আমাদের ভার্নিয়ার ধ্রুবক ছিল কত? ভার্নিয়ার ধ্রুবক ছিল 0.05 সেন্টিমিটার, কিন্তু এর আগে গ নাম্বারে আমরা এটা মিলিমিটার বানাইছিলাম, যার কারণে আমি মিলিমিটারে দিব, কারণ এটা আমার মিলিমিটার রয়েছে। আর এটা তো সমাপতন, এটার কোনো একক নাই। আর এখানে যে এককটা দিব সেইটাই এই 6 এর সাথে গুণ হয়ে সেই একক এটা লাভ করবে। তার জন্য আমি এটা মিলিমিটারে দিতে চাচ্ছি, যেন আমার পুরোটাই, এটাও মিলিমিটার হয়, যার কারণে তাহলে পুরোটাই আমি এখন কি করলাম? ব্র্যাকেটের মধ্যে দিয়ে এটা কি করলাম? মিলিমিটার করলাম। তাহলে এখন যদি আমি এটা গুণ করি, তাহলে এখানে 60 এটা আগে বসে যাক, তাহলে এটা যদি গুণ করি, তাহলে এটা হবে 0.30 মিলিমিটার। তাহলে এখন যদি এটা যোগ করে দিই, তাহলে আমরা পাবো কত? 60.30 মিলিমিটার। কিন্তু 60.30 মিলিমিটার হলেও আমরা কিন্তু বলেছিলাম, যেহেতু আমাদেরকে আয়তনটা ঘন সেন্টিমিটারে বের করতে হবে, যার কারণে এই যে মিলিমিটারটা রয়েছে, এই মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে এই মিলিমিটারটাকে যদি আমি সেন্টিমিটারে প্রকাশ করতে চাই, তাহলে জাস্ট এটাকে 10 দ্বারা ভাগ দেবো। 10 দ্বারা যদি ভাগ দেওয়া যায়, তাহলে এটা 6.03, আর 0, এই 0 না লিখলেও চলবে, তাহলে এটা সেন্টিমিটার। আমি আবারও বলতেছি, এটা সেন্টিমিটার প্রকাশ করার কারণটা হচ্ছে আমাদেরকে আয়তনটা ঘন সেন্টিমিটারে বের করতে হবে, যার কারণে। যেহেতু বাক্সের ভিতরের দৈর্ঘ্য আমরা এখন পেয়ে গেছি, তাহলে আমরা এখন লিখতেই পারি, অতএব বাক্সের ভিতরের আয়তন, বাক্সের ভিতরের আয়তন। তোমরা ডানে ডানে না গিয়ে নিচে নিচে যাবা, কিন্তু আমার নিচে জায়গা কম রয়েছে, যার কারণে আমি ডান দিক দিয়ে গেছি আর কি। ভিতরের আয়তন, তাহলে একটু আগে বাইরের আয়তন যেভাবে বের করেছিলাম, ভিতরের আয়তন ঠিক সেইভাবে বের করব। এটার উপরে কি করে দেবো? ঘন করে দেবো। 6.0
3 এটা যে রয়েছে আমাদের এটার উপরে কি করলাম ঘন, আর এটা যেহেতু সেন্টিমিটার ছিল তাহলে এখানে ঘন সেন্টিমিটার দেব। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে মান নির্ণয় করি তাহলে এর মান পাবো 219.256, আর এখানে একটা 2 দিলাম। তাহলে আমরা দেখো ভিতরের আয়তন পেয়ে গেলাম এবং বাইরের আয়তনও আমরা পেয়ে গেছি। তাহলে এটার জন্য আমাদের এখন কাজ হচ্ছে, দেখো এই যে এটা হলো আমাদের বাইরের আয়তন, এই যে এটা বাইরের আয়তন, আর এটা হলো আমাদের ভিতরের আয়তন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো বাইরের আয়তনটা বেশি হবে এবং ভিতরের আয়তনটা কম হবে। তাহলে এখন কি করব, এই বাইরের আয়তন থেকে এই ভিতরের আয়তনটা বাদ দেব, তাহলে আমার কি হবে, এই লোহার আয়তনটা পাওয়া যাবে। তাহলে এখানে আমরা লিখতেই পারি বাক্সের লোহার আয়তন, বাক্সের লোহার আয়তন, লোহার লোহার আয়তন। তাহলে বাক্সের লোহার আয়তন, তাহলে আমরা বিয়োগ করে দিই জাস্ট কত, 520.688 কত 6 বিয়োগ কত 219.25 and 62, এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। তাহলে এখন এটা থেকে এটা বাদ দিলে আমরা পাই 301.4324 এত ঘন সেন্টিমিটার। তো এখন আমাদের এই আয়তনের সাহায্যে আমাদের লোহার ভর নির্ণয় করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের লোহার আয়তন। আর ওরা বলে দিয়েছে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর হচ্ছে কত, 7.2 গ্রাম। তাহলে আমরা এখন কি করব, তো এটার জন্য আমি একটু উঠিয়ে দিচ্ছি। তো এখন আমরা কি করব, তো লিখবো এখন লিখবো 1 ঘন সেন্টিমিটার লোহার ভর। এখানে আমরা ঐকিক নিয়মের মতো করে লিখবো 1 ঘন সেন্টিমিটার, যেহেতু ভাষা দিয়ে ওখানে আছে আমি এটা ভাষা দিয়ে লিখলাম, কিন্তু এখানে এটা ভাষা দিয়ে আমি লিখিনি এককটা। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর কত, লোহার ভর হচ্ছে কত, 7.2 গ্রাম। তাহলে আমার এত যে আয়তন পাওয়া গেছে এত ঘন সেন্টিমিটার, তাহলে এত ঘন সেন্টিমিটার দিয়ে কত হবে, তাহলে সেটাই আমরা এখন বের করব। অতএব 301.432 ঘন সেন্টিমিটার লোহার ভর, তাহলে কি হবে, নিশ্চয়ই বেশি হবে, আর বেশি হলে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি গুণ হবে। তাহলে আমি 7.2 দিলাম আর এখানে গুণন দিলাম 301.4324, এত কি হবে, গ্রাম। আমরা এখানে গ্রাম লিখলাম। তাহলে আমরা এখন এটা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করি, গুণ করলে আমরা পাই 2170.31 গ্রাম। তাহলে তোমরা দেখো এখানে আমাদের এত গ্রাম রয়েছে, তাহলে এই গ্রামটাকে যদি আমি কেজিতে কনভার্ট করতে চাই, কেননা আমাদেরকে বলছে যে 2 কেজি হবে কিনা, তার মানে এটা আমাদের গ্রামে বের হয়েছে যেহেতু, তাহলে এটাকে আমরা 1000 দ্বারা ভাগ দেবো। 1000 দ্বারা ভাগ দিলে গ্রামটা আমার কি হয়ে যাবে, কেজি হয়ে যাবে। তো 1000 দ্বারা তোমরা যদি এটাকে ভাগ দাও তাহলে তোমরা পাবা 2.17, আর এটা যেহেতু 0 এখানে 0 দিলাম, 3 এখানে 1, এত কেজি। দেখো পয়েন্টের পরে এই 17 লিখলে হয়, 031 লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাই যে এই যে ওরা বলেছিল যে আয়তনের লোহা ওখানে পাওয়া যাবে, সেই আয়তনের লোহার ভর 2 কেজি হবে কিনা, কিন্তু আমরা দেখলাম সেটা কিন্তু 2.17 কেজি আছে। 2.17 কেজি মানে নিশ্চয়ই এই মানটা এই 2 কেজির থেকে বেশি। তাহলে আমরা কাজে এরকম করে বলতে পারি, কাজে এখন আমরা লিখবো এখানে যেহেতু এই যে মানটা রয়েছে এখানে 2.17, আমি এই যে 031 এটা লিখবই না, এত কেজি ইজ গ্রেটার দেন 2 কেজি। তাহলে আমরা বলতে পারি যে বাক্সের লোহার ভর, যেহেতু এটা তাহলে সুতরাং এখানে সুতরাং লিখি, সুতরাং বাক্সের লোহার ভর, বাক্সের লোহার ভর 2 কেজি অপেক্ষা বেশি হবে। জাস্ট এটা কথা তোমাদেরকে ফাইনালি সিদ্ধান্ত দিতে হবে। এটাই হচ্ছে তোমার এই ঘ নম্বর প্রশ্নটির গাণিতিক বিশ্লেষণ। তো আশা করি তোমরা এই ঘ নম্বর প্রশ্নটির এই গাণিতিক বিশ্লেষণটুকু বুঝতে পেরেছো। তো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে পরবর্তী কোনো সমস্যার সমাধান নিয়ে।